সাংবাদিকবৃন্দ, আমি খুব অল্প কথায় কয়েকটা পয়েন্ট আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। এই যে বিজ্ঞ আদালত আমরা বলি, এটা কতটা বিজ্ঞ? এই যে মাত্র 3 দিন সময় দিলেন, আমরা একটা রাত হিসেবে অন্তত 50 লক্ষ এই যে ব্যাটারি চালিত অটোরিকশা, এই শ্রমিকরা প্রায় 50 লক্ষ এর সঙ্গে জড়িত আছে, এবং এই যে মেকানিক এবং শ্রমিক বলা হচ্ছে আরো 50 লক্ষ। 1 কোটি মানুষের জীবন এবং জীবিকা 3 দিনের মধ্যে তাদের বিকল্প কি ব্যবস্থা? কোনো শব্দ নেই, কোনো বাক্য নেই। তারা কিভাবে বিজ্ঞ আদালত হয়? আদালতকে বললে তো অবমাননা হয়। বাংলাদেশের এই আদালত আইনের প্রতি আমার শ্রদ্ধা একটু কম। আমরা দেখেছি দুটো প্রধান বিচারপতিকে কিভাবে এই বাংলাদেশ থেকে তাদের এক ধরনের কান ধরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এই যে বিজ্ঞ আদালত, তিনি যে মাত্র 3 দিন সময় দিয়েছেন, আমি এটা তীব্র সমালোচনা করছি। এটা কোন অবস্থাতেই একটা মানবিক সংবেদনশীলতার ভিতরে এটা আসলে পড়ে না। নাম্বার 1, এদের বিকল্প পুনর্বাসন কোথায়? এটা রাষ্ট্রকে ভাবতে হবে, এটা সরকারকে ভাবতে হবে। এবং এই যে ব্যাটারি রিক্সা আর মানব চালিত রিক্সা, 2 ধরনের রিক্সা কিন্তু এখানে থাকে। এবারে যে 21 শতকে উন্নয়নের কথা বলি, আমরা জিডিপি প্রবৃদ্ধির কথা বলি, আপনি দেখবেন যেগুলোতে ব্যাটারি নেই সেই রিক্সাগুলো, বহুদিন আমরা বলেছি কতটা অমানবিক, এটাকে বলে ডিহিউম্যানাইজড, যে একজন মানুষ আরেকজন মানুষকে টেনে নিয়ে যায়। এবং আপনি দেখবেন দুজন যখন যাত্রীরা বসে, তারা অনেক গোপন কথা বলে, অনেক স্ল্যাং কথা বলে, অনেক প্রেমালাপ পর্যন্ত করে, কিন্তু একজন মানুষ যে চালায় তার সামনে, এইটা আমরা টোটালি ডিসকনফার্ম করি, তার অস্তিত্বকে অস্বীকার করি। তিনি যেন নিজেও ওই রিক্সার প্যাডেলের যন্ত্রে পরিণত হয়ে যান। এটাকে বলা হয় একটা ডিহিউম্যানাইজ অ্যাপ্রোচ। কাজেই স্বাধীনতার 53 বছর পরে এসে কোন অবস্থাতেই মানুষ মানুষকে চালিত যে প্যাডেল রিক্সা, সেটা থাকতে পারে না। এখন যে ব্যাটারি চালিত রিক্সা যে চালু হয়েছে, সেটাও একটা নীতিমালার মধ্যে আনতে হবে। আজকের এই যে সংবাদ সম্মেলনকে আমি সমালোচনা করছি মুজাফফর ভাইকে, প্রথমে আমি বলেছি যারা এখানে ব্যাটারি চালিত রিক্সা চালায় তাদের প্রতিনিধি করায়। সত্যিকারের চালককে আমি এখানে দেখতে পেলে খুশি হতাম, আমি মালিকদের দেখে আমি খুশি হই না। আপনারা জানেন এই যে রিক্সা যে চালায় সারাদিন কষ্ট করে, সে হয়তো 1200-1300 টাকা আয় করে অর্ধেক বেলাতে, সে পাবে 400 থেকে 500 টাকা, বাকি 800 থেকে 900 টাকা কিন্তু মালিকরা নিয়ে যাবে। এটাই কিন্তু যারা সমাজতন্ত্রে কাজ করেন, এটাকে বলা হয় সারপ্লাস ভ্যালু থিওরি। এই শ্রমিকের উদ্বৃত্ত যে মূল্য, সেখানে মালিকরা এক ধরনের তাদের শ্রমগুলোকে শোষণ করছেন। মালিক কি প্যাডেল চালায়? মালিকের কি খাম ছয়? রাস্তায় কি মালিক ঝুঁকি নেয়? ঝুঁকি নেয় না। এই জন্য বলা হচ্ছে যে এই ধরনের মালিকরা বরং লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক, যারা সত্যিকারের ব্যাটারি চালায়, সত্যিকারের রিক্সা চালায়, তাদের যে সাফারিং, তাদের যে কষ্ট, সেটা আমি আপনি এখানে বুঝে মালিকরা কোনোদিনই টের পাবে না। কাজে তাদের দুজন প্রতিনিধি মোজাম্মেল ভাইকে বলবো, তারা আজকের এই সংবাদ সম্মেলন বেসিক আমি মনে করি এটা বড় ঘাটতি। আমাদের আত্মসমালোচনা করতে কোনো অসুবিধা নাই, ভুল হয়েছে, তাদেরকে এরপর থেকে যুক্ত করা উচিত। তাদের কথা আমরা বেশি শুনতে চাই। আর এই যে বলা হচ্ছে যে যানজটের জন্য মূল দায়ী, আমি মনে করি যানজটের জন্য মূল দায়ী হচ্ছে প্রাইভেট কার, ব্যক্তি মালিকানাধীন যে গাড়িগুলো আছে। এবং আমার গত 20 বছর ধরে কোনো ব্যক্তি মালিকানাধীন গাড়ি নাই। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি কোনোদিন প্রাইভেট কার কিনবো না। আমি মনে করি এটা পরিবেশের জন্য ক্ষতিকর, কার্বন নিঃসরণ করে এবং এটা যানজটকে কন্ট্রিবিউট করে। এবং ঢাকা শহরে যানজট এই অবস্থায় ছিল না। যখনই প্রাইভেট কারে আপনি ভর্তুকি দিয়ে গ্যাস দেওয়া শুরু করলেন, পৃথিবীর কোথাও এটা নাই। প্রাইভেট কিন্তু বড় লোকদের জন্য, তাদেরকে কেন আপনি রাষ্ট্রীয় আপনার টাকা ভর্তুকি দিচ্ছেন? ভর্তুকি দিতে গণপরিবহনে, বাসে, যেখানে অনেক লোক একসঙ্গে যেতে পারে, সেখানে ভর্তুকি দিতে হয়। প্রাইভেট কার একটা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বড় লোকদের গাড়ি, সেইখানে আপনি ভর্তুকি দিয়ে গ্যাস চালিত করেছেন। এবং তারপর থেকে ঢাকা শহরে প্রাইভেট কার কেনার বৃদ্ধি জ্যামিতি হারে বেড়ে গেছে, কয়েক গুণ বেড়ে গেছে। এবং ঢাকা শহরে যানজটের প্রধান কারণ আমি মনে করি এই অনিয়ন্ত্রিত ভাবে প্রাইভেট কারগুলোকে রাষ্ট্রীয় ভর্তুকি দেওয়া এবং কন্ট্রোল না রাখা, এবং চাইলেই কেনা যায় না। সিঙ্গাপুরের উদাহরণ দেখেন, কিংবা আমাদের পাশের ভারতবর্ষে চাইলেই আমি প্রাইভেট কার কিনতে পারি না। আমার ট্যাক্স কতটুকু দিই, আমি ফাঁকি দিই কিনা, আমার আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা। একটা প্রাইভেট কার চালাতে তো ড্রাইভার সহ মাসে 40 থেকে 50,000 টাকা লাগে। আমি তো শিক্ষক, আমার বেতনই 80,000 টাকা, আমি কিভাবে তার সংসার চালাবো? কাজে এই যে সিঙ্গাপুর কিংবা ইন্ডিয়াতে চাইলে চাল, তার ট্যাক্স আছে কিনা, সে ট্যাক্স ফাঁকি দেয় কিনা, এগুলো বিবেচনা করে প্রাইভেট কারকে অনুমতি দিবেন কি দিবেন না, সেই বিবেচনা থাকা উচিত ছিল, সেটা আমি দেখি। তারপরে কি হয়েছে, বাংলাদেশ রাষ্ট্র মালিকে, বাংলাদেশ রাষ্ট্র বড় লোকদের, এলিটদের,
যারা শহরে থাকে তাদের জন্য, যারা গরিব, প্রান্তিক, রিক্সা চালায়, শ্রমিক, ভ্যান গাড়ি চালায়, তাদের জন্য এই রাষ্ট্র হয় নাই। ওই প্রাইভেট কারের জন্য দেখো এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমার যদি প্রাইভেট কার নাই, আমি কিন্তু এলিভেটেড এক্সপ্রেসে উঠতে পারি না। আমি কিভাবে উঠি জানেন? আমাকে তো বাইরে দেশে বিদেশে যেতে হয়, আমি পাবলিক বাসে উঠি। যে ভিআইপি বাসের নামে ভিআইপি, সব জায়গায় থামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিআরটিসি। ওইখানে আমি এয়ারপোর্ট থেকে নেমে তারপরে আসি। এবং এর কিন্তু সিএনজি উঠতে দেয় না, কারণ ওই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৮,০০০ কোটি টাকা খরচ করে করা হয়েছে শুধুমাত্র বড় লোকদের জন্য, শুধুমাত্র প্রাইভেট কার মালিক যারা আছে তাদের সুবিধা নেওয়ার জন্য। কাজে রাষ্ট্র যে সাধারণ নিম্নবিত্ত মানুষের হয় নাই তার প্রমাণ কিন্তু এই। তার মানে কি এইটা যে ব্যাটারি চালিত রিক্সা যে হারে বেড়েছে, আমরা কি তার পুরো নিয়ন্ত্রিতভাবে চলতে দিব? না। এ তো আমাদের মোজাম্মেল ভাই তো তার উদাহরণ দিয়েছেন যে কিভাবে মানুষ আসলে দুর্ঘটনায় পতিত হয়। কেবল তারা দায়ী তা না, অনেক কারণেই হয়। কাজে তাদের স্পিড কন্ট্রোল করতে হবে। একটা সফটওয়্যারের কথা বলা হয়েছে যে প্রধান সড়ক মহাসড়কে তারা যাবে না, গেলে সফটওয়্যারটাকে জরিমানা করে ফেলবে। তাদের একটা প্রশিক্ষণ দরকার। এবং আমি সবচেয়ে জোর দেব তাদের যে পুনর্বাসন, সেই পুনর্বাসনের উপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। এবং রিক্সাওয়ালার সঙ্গে যে মালিকের যে শ্রেণীগত দ্বন্দ্ব আমি দেখলাম, যে রিক্সাওয়ালার প্রধান যে ঘাম শ্রমের মূল অংশটাই সিংহভাগ টাকা মালিকরা নিয়ে নেয়, যিনি নিজে ঘাম এবং শ্রম চালায় না। এর বাইরে আরেকটা আমার ছাত্র এখানে আছে, আমি ক্লাস রুমে বলতাম, ওই রিক্সাওয়ালা, ব্যাটারিওয়ালা রিক্সাওয়ালা শ্রমিক যখন তার আবার স্ত্রীকে বাসায় যে পেটায়, রিক্সাওয়ালা এবং তার শ্রমিক কিন্তু একই ক্লাসে, একই শ্রেণী, নিম্নবিত্ত শ্রেণী, ওর মধ্যে সে তার স্ত্রীকে বাসায় যে আবার মারধর করে। তার মানে স্ত্রী একই ক্লাসের কারণে এই মালিক কিংবা এই পুঁজিবাদী সমাজের কারণে একবার শোষণের শিকার হয়। দ্বিতীয়বার হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের কারণে, যেহেতু রিক্সাওয়ালা পুরুষ, সে তার স্ত্রীকে আবার পেটাচ্ছে। কাজে রিক্সা শ্রমিকের স্ত্রীর যে অবস্থা, মানবেতর অবস্থা, সে দুভাবে কিন্তু নির্যাতনের শিকার হয়। এই আলোচনাগুলো আমাদের মধ্যে আনার দরকার। আরেকটা খবর, আমার বিভাগেরই একজন বড় ভাই, যিনি একজন বড় সাংবাদিক, তিনি একটা খবর দিয়েছেন, আমি জানি না, আপনারা যাচাই করে দেখবেন। তিনি বলেছেন এই যে কোর্টের রায় ৩ দিনের মধ্যে উচ্ছেদ করতে হবে তাদেরকে, এগুলোকে সরিয়ে ফেলতে হবে, এর পিছনে নাকি বড় একটা উদ্দেশ্য হচ্ছে কোন একটা কর্পোরেট কোম্পানি কিংবা মালিক তারা নতুন ধরনের অটোরিকশা, থ্রি হুইলার আনতে চায়। সেটা নাকি আরো সফিস্টিকেটেড, আরো ভালো, তার লাভের জন্য আরো ভালো। কাজে এই গরিবদেরকে উৎখাত করতে পারলে তার কোম্পানির অটোরিকশাগুলো এই রাস্তায় বসতে পারে। এটা আমি সত্য কিনা জানি না, এক সাংবাদিক ভাই বলেছেন, তিনি খুব তার অথেন্টিক সাংবাদিক, কিন্তু আরেকটু আপনারা ডাবল চেক করবেন। কাজে এই যে কর্পোরেট স্বার্থ, মালিকের স্বার্থ এবং পুরো রাষ্ট্র, ৭১ একটা গানই ছিল রথীন্দ্রনাথ রায়, যে ছোটদের বড়দের সকলে, গরিবের ফকিরের নিঃস্বের, আমারই দেশ সব মানুষের। এই আমার দেশ সব মানুষের হয় নাই, গরিবের হয় নাই, ফকিরের হয় নাই, নিঃস্বের হয় নাই, রিক্সাওয়ালার হয় নাই। এটা বড় লোকদের হয়েছে, এটা ভূমিদস্যুদের হয়েছে, কালো বাজারিদের হয়েছে, যারা টাকা পাচার করে ১৭ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। হিসাব করে দেখেছি ৬৫টি পদ্মা সেতু হয়, এই তাদের কারণে চলে গেছে। কাজে অটোরিকশা কিংবা থ্রি হুইলার যেটাকে বলি, এটাকে উচ্ছেদ করা কোনো সমাধান না। এটাকে কি করতে হবে? অপ্রাসঙ্গিক করতে হবে। মানে পাবলিক বাসগুলো, আমাদের মেট্রো রেলগুলো এমন ভাবে চলবে যে বাংলাদেশের মতো জায়গাতে এরকম ভাবে রিকশার মতো কঠিন অমানবিক যন্ত্র আর চালানোর দরকারই হবে না। আপনি ফ্র্যাঞ্চাইজ করবেন, পুরো পৃথিবীতে দেখেন বাসগুলো কিভাবে চলে, 39, 49 এমন ভাবে চলবে যে এই ধরনের ঢাকা শহরের রাজধানীতে রিকশা কিংবা থ্রি হুইলার চলার কোনো দরকারই পড়বে না। সেই রকম একটা মানবিক, সুন্দর, সমৃদ্ধশালী, সংবেদনশীল রাষ্ট্র হয়ে গেলে এগুলো উচ্ছেদের দরকার হবে না, কোর্টের রায়েরও দরকার না। এটা আপনা আপনি অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এগুলো সিঙ্গাপুরে চলে না, এটা মালয়েশিয়াতে চলে না, এটা ইন্দোনেশিয়ায় চলে না, আমরা এগুলো চালাচ্ছি। তো আমাকে শুনবার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা এখন অনুরোধ করব